শোনো না গো, কিছু কথা আছে তোমার সাথে। কি কথা? না থাক, আজ না, অন্য একদিন বলবো। দিনটা ছিল বসন্ত উৎসবের রঙের দিন। বাতাসে রঙের মেলা, আবিরের গন্ধে মনোমুগ্ধকর একটা পরিবেশ। বসন্তে কোকিলের ডাক, তার প্রিয়তমর খোঁজে বিভোর সে। তার মধ্যেই এক বাসন্তী রঙের শাড়ি পরিহিতা এক সুন্দরী রমণীর কলেজে আগমন ঘটে। মাথায় খোপা, চুলে গাঁদা ফুলের মালা, কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক, কানে ছোট্ট ঝুমকো দুল, হালকা হাওয়ায় সেটা বারবার দুলছে। একেবারে যেন ভোরের সদ্য প্রস্ফুটিত কোনো বাগিচার ফুল, যেন সদ্য বাগান থেকে সোজা চলে এসেছে এই কলেজ প্রাঙ্গণে, নিজের রূপের মোহে প্রমোদদের আকৃষ্ট করতে। যেন কিছু সময় ওখানেই থেমে গেলে কতই না ভালো হতো, কিন্তু সময় চলে তার আপন গতিতে। দেখতে দেখতে মেয়েটি কোথায় যেন চলে গেল। কত সুন্দর ছিল দিনগুলো। আবির আকাশের দিকে তাকিয়ে বিষণ্ণ মনে বলে ওঠে, কেন এলে আমার জীবনে? যদি আশারই হতো তাহলে আরো আগে কেন এলে না তুমি? তাহলেই তো কাউকে কষ্ট পেতে হতো না। জানি না কতদিন তুমি এই কষ্ট সহ্য করে থাকতে পারবে। তোমার মতো নিষ্পাপ মনের মেয়ের যে আমার ঘরে একদম বেমানান। কিন্তু কি করব বলো, আমার মনের মণিকোঠায় যে তোমাকে একান্ত প্রয়োজন। আবির আর লিহা যেন একে অপরের সত্তা, কিন্তু তাও একে অপরের কাছে থেকেও কয়েকশো মাইল দূরে। কিন্তু কেন? চলুন জানা যাক, দেখা যাক সম্পর্কের পরিণতি কি হয়। কেন আবির লিহার সাথে এমন করছে? না, এইভাবে আর চলতে পারে না, একটা ডিসিশন নিতেই হবে। আজ আমাদের বিয়ে 6 মাস হতে চললো, আর কতদিন এইভাবে আমি অ্যাডজাস্ট করে নেব? যে মানুষটা আমাকে বিয়ের আগে এত ভালোবাসার দাবি করত, সেই মানুষটা আজ আমার থেকে ক্রোশ হাত দূরে থাকার যোজনা করে। তাও আমাকে মুখ বুজে সহ্য করতে হয়। কেন? আজ আমি এর সব কিছুর জবাব চাই। লিহা দেখে যে আবিরও কোথাও যেন বেরোচ্ছে। লিহা কিছু না বলে দরজা দিয়ে দেয় এবং আবিরের সামনে এসে বলে, হচ্ছেটা কি? মানে কি হবে? আমি বাইরে বেরোচ্ছি, দেখতে পারছো না? আমি কিসের কথা বলছি তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। সব কথা ঘুরিয়ে লাভ নেই। আবির সাথে সাথে মুখ ঘুরিয়ে রায়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। আজ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হবে, বুঝেছো? আজ আমি জানতে চাই যে কেন তুমি আমার সাথে মিসবিহেভ করো। আমাদের তো কত সুন্দর সম্পর্ক ছিল, কত সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। তাহলে বিয়ের দিন থেকে এমন কি হলো যে আমার সাথে এরকম ব্যবহার করছো? কি এমন খারাপ ব্যবহার করছি আমি? এমন করে কথা বলছো কেন? ভুলে গেলে তোমার আমাকে দেওয়া সব প্রতিশ্রুতি? আবির অনেক চেষ্টা করেছে নিজেকে সামলানোর, কিন্তু ভালোবাসার মানুষ যদি সামনে এসে নিজের অন্তরের বেদনা এইভাবে তুলে ধরে, তাহলে নিজেকে আটকানো অসম্ভব হয়ে পড়ে। আর সেটাই হলো আবিরের সাথে। আবির আর নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার করে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। কি করবো বলো? আমি যা সহ্য করতে পারছি না। নিজের সাথে নিজের মনের সঙ্গে লড়াই করে আমি আর পারছি না। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না নিজেকে। আর সেইখানে আমি গত 6 মাস ধরে তোমার সাথে তেমন কোনো কথাই বলিনি। যেখানে সব থেকে সুন্দর একটা মুহূর্ত কাটানোর কথা ছিল আমাদের, সেইখানে আমি তোমাকে স্পর্শ করাতে দূর, ঠিক মতো কথা বলিনি। বুঝতে পারছো আমার কতটা কষ্ট হয়েছে? এইটুকু বলে আবির ধূপ করে বিছানার উপরে বসে পড়ল। লিহা অশ্রুসিক্ত কণ্ঠে বলে উঠল, এত কষ্ট হয়েছিল যখন, তাহলে কেন আমার সাথে এরকম ব্যবহার করতে বলো? আমি কি সত্যি এরকম ব্যবহার ডিজার্ভ করি, বলো তো? শুনতে চাও? হ্যাঁ, শুনতে চাই। তবে শোনো, আমাদের বিয়ের দিন সকাল থেকে বেশ ভালোই চলছিল সব। বিয়ের প্রিপারেশন সব ঠিক ছিল, শুধু কিছু ফুল আনা বাকি ছিল। আর তাই আনার জন্য লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। কেউই বিয়ে বাড়ির আনন্দ রেখে যেতে চাইছিল না, সেটাই স্বাভাবিক। তাই রাকিব বলল যে কারো যেতে হবে না, সেই যাচ্ছে। কিন্তু সেই যাওয়াটাই যে তার শেষ যাওয়া হবে সেটা কি জানতো? আবির আর কোনো কিছুই বলতে পারছে না, তার গলা যেন কেউ চেপে ধরেছে। রাই বলে উঠল, কি হলো? থেমে গেলে কেন? বলো, আজ আমি সব শুনবো। আবির কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে আরম্ভ করলো,
বেশ অনেকক্ষণ হলো ফুল আনতে গেছে রাকিব। আমি ভাবছি হয়তো রাস্তায় আটকে গেছে, তাই আসতে দেরি হচ্ছে। কিন্তু হঠাৎ একটা ছেলে এসে আমার হাতে একটা ফুলের প্যাকেট আর একটা চিঠি দিয়ে বলল যে আপনাকে দিতে বলেছে। আমি কিছু বলতে যাব, তার আগে ছেলেটি ছুটে পালিয়ে যাওয়ার মতো চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম যে আমাদের বিয়ের জন্য যে ফুলগুলো রাকিব আনতে গিয়েছিল ঠিক সেই ফুলগুলোই আর একটা চিঠি পাঠিয়েছে। সেখানে লেখা ছিল, দোস্ত, হঠাৎ করে আমার এক মামাতো বোনের খুব শরীর খারাপ হয়ে পড়েছে, তাই আমার এমার্জেন্সি মামার বাড়ি চলে যেতে হচ্ছে। প্লিজ কিছু মনে করিস না, যাওয়াটা খুব জরুরি। তা না হলে আমি তোর বিয়ে রেখে কোথাও যেতাম বল। ফিরে এসে তোর বিয়ের সব গল্প শুনবো, কিন্তু মনে থাকবে তো ওই বন্ধুটাকে, নাকি বিয়ের পর তা ভুলে যাবি? আচ্ছা, এসে কথা হবে, বাই। আমি ভাবলাম ও তো এই কথাটা আমাকে ফোন করে বলতে পারতো, তাহলে চিঠি কেন দিল? এই ভেবে আমি ওকে ফোন করলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ পাচ্ছিলাম। ভাবলাম বেশি সিরিয়াস হলে আমাদের বাড়ি থেকে কাউকে পাঠাবো, কিন্তু ওকে তো ফোনেই পাচ্ছিলাম না। এর মধ্যেই আমাদের বাড়ি থেকে সবাই রেডি হতে শুরু করলো তোমাদের বাড়ি যাওয়ার জন্য। তাই আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম তোমাদের বাড়িতে। সেইখানে শুভ পরিণয় ঘটল আমার আর তোমার দীর্ঘ সম্পর্কের। সব থেকে আনন্দের মুহূর্ত ছিল আমাদের জন্য। কিন্তু কি করে জানবো যে আমাদের ভাগ্যে অন্য কিছু লেখা ছিল? আবির আবারও ধরা গলায় বলতে আরম্ভ করলো। বিয়ের সব কিছু মেটে গেল, আমার মনটা কেমন যেন অস্থির লাগছিল। আমি আবারও রাকিবের নাম্বারে ফোন করলাম, কিন্তু তখন ফোনটা বন্ধ। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না, তাই তোমাকে বাড়িতে রেখে বাড়ির সব নিয়ম মেনে কাউকে কিছু না বলে আমি চলে গেলাম রাকিবের বাড়িতে। যে ছেলেটা আমার ছোটবেলার বন্ধু, যে সব সুখ দুঃখে আমার পাশে ছিল, হাসছে আমার এত বড় একটা দিন আমার পাশে থাকবেন এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। তাই চলে গেলাম ওর বাড়িতে। ওর বাড়ি গিয়ে আমি যা দেখলাম তাতে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। বাড়িতে কেউ নেই, শুধু ওর মা রাকিবের একটা ফটোর সামনে একটা প্রদীপ জ্বালিয়ে চুপ করে বসে আছে। পুরো বাড়িটা অন্ধকার। আমার বুকের ভেতর একদম ছাদ করে উঠল। আমাকে দেখে ওর মা এসে বলল, বাবা, তুমি এসেছো? যেন উনি আমার আসার অপেক্ষায় করছিলেন। উনি জানতেন যে আমি আসবো। এসেছো ভালো হয়েছে বাবা, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পর এসেছো। তোমারই বা দোষ দেবো কী করে? সব দোষ আমার কপালের। বলতে বলতে রাকিবের মা কান্নায় ভেঙে পড়লেন। আবির তো কিছুই বুঝতে পারছে না যে উনি কী শেষ হয়ে যাওয়ার কথা বলছেন। রাকিবের মা ঠিকমতো কথাই বলতে পারছেন না। উনি শুধু একটা চিঠি এগিয়ে দিয়ে রাকিবের ছবির সামনে চুপ করে আগের মতো বসে রইলেন। জানি এই চিঠি তুই পাবি আমি চলে যাবার পর। জানিস, খুব ইচ্ছে ছিল তোরা লিহার বিয়েটা নিচে দাঁড়িয়ে থেকে দেখব, কিন্তু সৃষ্টিকর্তার হয়তো তেমন ইচ্ছে ছিল না। তাই এই আনন্দের দিনে তোর সাথে থাকতে দিলেন না। বিশ্বাস কর, তোর মতো বন্ধু পেয়ে সত্যি আমি ধন্য রে। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন আমার জীবনের সেরা প্রাপ্তি। কিন্তু কী করবো বল, আমাকে তো যেতেই হবে। জানিস, প্রায় প্রতি রাতে আমার মনে হতো যেন আমার মাথায় সেটা অবসেরাগুলো যেন জট পাকিয়ে যাচ্ছে। আমি যেন কোনো কল্পনার জগতে হারিয়ে যাচ্ছি, যেখানে লিহা আর আমি সুব্রতায় ভেসে বেড়াচ্ছি। লিহার কথা শুনে আবির বাকরুদ্ধ হয়ে গেল। ও যেন চিঠি আর পড়তেই পারছে না। তাও আবির সাহস সঞ্চয় করে চিঠিটা পড়া শুরু করলো। হ্যাঁ, তুই ঠিক পড়ছিস লিহা। বিশ্বাস কর, আমি কোনোদিন ভাবিনি যে তোর আর আমার পছন্দ এক হবে। কিন্তু আমি জানতাম না যে লিহা তোর পছন্দের। কলেজের বসন্ত উৎসবে আমি লিয়াকে প্রথম দেখি আর মনে মনে পছন্দ করে ফেলি। কিন্তু জানতে পারলাম যে লিহাকে তুইও পছন্দ করিস, আর তার থেকেও বড় কথা, লিহা তোকে পছন্দ করে। সেইটা তুই পছন্দ করার আগে থেকেই। তুই ওকে বসন্ত উৎসবের দিন দেখলেও তোকেও আগেই কলেজে দেখেছে। তাই আমি ঠিক করি আমি তোদের মাঝ থেকে সরে যাব। কিন্তু পাগল মনটা না মানতেই চাইতো না। তাই তো তুই যখন লিয়ার সাথে দেখা করতে যেতিস তৎক্ষণাৎ আমি কলেজ থেকে বেরিয়ে আসতাম। আমি চাইনি তোর আর লিহারের মধ্যে আমি থাকি। বিশ্বাস কর, সৃষ্টিকর্তা বোধ হয় চাইনি আমি তোদের মাঝে আসি। তাই মাথায় জট পাকানোটা কেন স্বপ্ন নয় রে, ওটা আমার একটা কঠিন ব্যাধি। যেদিন জানতে পারলাম যে আমি হয়তো আর বেশি দিন হলে 3 মাস সারভাইভ করতে পারবো, কিন্তু তখন আর কিছু করার নেই। তোদের বিয়ের দিন আমার অপারেশন ছিল, কিন্তু সেখানে চান্স খুবই কম।
তুই এখন হয়তো ভাবছিস যে এত কিছু আর আমি তোকে কিছু জানাইনি, তাই তো? বিশ্বাস কর, আমি রিপোর্টটা হাতে পেয়ে খুব কেঁদেছিলাম। কথায় বলে ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু নিজের মৃত্যুর খবর শুনে কি করে চুপ থাকি বল? কতবার তোকে বলতে গিয়ে থেমে গেছি জানিস? মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে মস্তিষ্কেরই জয় হয়েছে। যাক, সেসব কথা থাক। আজকে তোর জীবনের একটা শুভ দিন, তোকে আর কাঁদাবো না। মা আর আমার ছোট্ট ভাইটার খেয়াল রাখিস। আমি জানি তুই সেই দায়িত্বটা ঠিকই পালন করবি, তাই তোকে বলে ছোড়ো করবো না। তুইও ভালো থাকিস। আর হ্যাঁ, লিহার কথাটা কিন্তু লিহাও জানে না। ওকে কোনোদিন ভুল বুঝবি না, কেমন? তুই ওর খেয়াল রাখিস। বিশ্বাস কর, আমি এই কথাটা কাউকে বলতাম না, কিন্তু জীবনের এই শেষ সময়ে উজাড় করে দিলাম মনের সব জমানো কথা। চিন্তা করিস না, এখন চলে গেলাম তো কি হলো? তোদের মাঝে ঠিকই ফিরে আসবো তোদের ছেলে হয়ে, কেমন? তখন আর কোথাও যাব না। রাখবি তো আমাকে যত্ন করে? তোদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে রে, তবুও যেতে হবে। সৃষ্টিকথা ঠিক এরকম পরিকল্পনা। ভালো থাকিস। কিছু বলে থাকলে ক্ষমা করে দিস এই পাগল বন্ধুটাকে। ফিরে আসবো তোদের মাঝে। হিদি, তোর বন্ধু রাকিব। আবির আর কিছু না বলে হঠাৎ করেই লিহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এতদিন ধরে তুমি এতটা কষ্ট নিজের মধ্যেই চেপে রেখেছিলে, একটি বারও কি বলা যেত না আমায়? এই তুমি আমায় আপন ভাবো। আবির আর কিছু না বলে হঠাৎ করেই লিহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। এই কান্নার মধ্যে দিয়েই লিহার সব প্রশ্নের উত্তর আছে। আবির বলল, জানো, একবার মনে হয়েছিল যে ও আমাদের মাঝে থেকে চলে গিয়ে ভালো হয়েছে। তা না হলে আমি যদি তোমাকে হারিয়ে ফেলতাম তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? তারপর ভাবলাম, এইসব আমি কি ভাবছি, কতটা স্বার্থপর আমি। আমি বন্ধুর কথা একবারও ভাবছি না। চুপ, আর কোনো কথা না। সব মান অভিমান এখানেই শেষ। রাকিব তো বলেছে ও কোনোদিনই আমাদের মাঝে আসতো না। আর থাক এসব কথা। আমি জানি তুমি ওর পরিবারের সব খেয়াল রেখেছো, আর কোনো স্বার্থপরতা নয় এটা। এটা হলো ভালোবাসার মানুষের জন্য পজিটিভনেস, বুঝেছো? তুমি এইভাবে কাঁদলে ওর আত্মা কি শান্তি পাবে বলো তো? তোমাকেও তো নিজের খেয়াল রাখতে বলেছে, তাই না? এইভাবে এত সুন্দর মুহূর্তগুলো তুমি এত কষ্টে কাটালে, তাতে রাকিবের আত্মা কত কষ্ট পেল বলো তো? তাই আর কান্নাকাটি নয়, আর মন খারাপ নয়, বুঝেছ? রাকিব কি বলেছে মনে আছে তো? কি কথা? ওমা, নিজে বলে এখন নিজেই ভুলে গেলে? ও কিন্তু তোমার সন্তান হয়ে আসতে চায় আমাদের মাঝে, আর সারা জীবন থাকতে চায়, বুঝেছ? তুমিও না? কি আমিও না? অনেক কষ্ট দিয়েছো আমায়, এবার সব কষ্ট ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে হবে, বুঝেছেন জানাব? আর কোনো কষ্ট আমাদের ধারের কাছে ঘেঁষতে দেব না। আর কেউ কোনো কথা বলতে পারল না। জীবনের এই মুহূর্তের জন্য প্রতিটা ভালোবাসার প্রাণী অপেক্ষা করে থাকে। রাতের গভীরতার সাথে সাথে হারিয়ে গেল দুটো ভালোবাসার মানুষ। শুরু হলো আবির আর লিহার নতুন জীবনের সূত্রপাত। নতুন ভোরের আলোয় শুরু হোক নতুন জীবন ওদের। এইভাবেই ভালো থাকুক ওদের দুটি মন।